আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ রাজ। রেজোলিউশন স্টাডির আপনারা যারা মেম্বারশিপ তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি নেওয়া হচ্ছে। তো ৮ম পত্রের ড্রাফটিং এর ক্লাসগুলো আমাদের হয়ে গেছে। প্রফেশনাল এথিক্স এর ক্লাসটা জরুরি। তো এটা ভাবলাম আপনাদেরকে রেকর্ড ভিডিও আকারে দিয়ে দেই। কারণ আসলে রমজান মাস যেহেতু চলতেছে সব টিচাররাই বিজি। ঠিক আছে? আর আপনাদের আসলে ইম্পোর্টেন্ট ক্লাসগুলো হয়ে গেছে। তো প্রফেশনাল এথিক্সটা যেটা হচ্ছে গিয়ে ১০ মার্কসের আপনাদের সি গ্রুপে আসবে, একটা আনসার করতে হবে, হ্যাঁ? তো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। আ দেখতে পাচ্ছেন। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। এগুলো আপনারা একবার রিভিশন দিলেই কিন্তু হয়ে যাবে। বানিয়েও লেখা যায়। ঠিক আছে? ৪ টা প্রশ্ন আছে। এই ৪ টা পড়ার থেকে আশা করতেছি এই ৪ টা থেকে আপনাদের কমন পড়বে। বুঝছেন? এবারে যারা পরীক্ষার্থী আছেন। তো দেখেন ১ম যে প্রশ্নটা হচ্ছে পেশাগত অসদাচরণটা বলতে কি বুঝেন? তারপর আপনি কি মনে করেন যে গুরুতর অসদাচরণের জন্য আ একজন আইনজীবী চিরতরে বহিষ্কার করা উচিত? এর পক্ষে আপনার যুক্তি দিবেন, হ্যাঁ? তো এটা ১ নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে গিয়ে ২ নম্বর প্রশ্নটা কি? আ ২ নম্বর প্রশ্নটা হচ্ছে আচ্ছা ৩ নম্বরে চলে গেছে। আ ২ নম্বর হচ্ছে গিয়ে ট্রাইব্যুনালের গঠনটা দিছি আমি। যে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে ট্রাইব্যুনালের গঠন, ক্ষমতা, কার্যাবলী, তারপর বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে একটা পার্থক্য আছে, হ্যাঁ? বা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলা কি? সেটা সম্পর্কে খুবই সহজ। আপনারা পড়লে এই শিটটা নোটসটা নিলে আপনারা খুবই সহজে জানতে পারবেন। ওকে। তারপর হচ্ছে ৩ নাম্বার যে পেশাগত আচরণটা কি? ঠিক আছে? আ আ আগে ছিল অসৎ আচরণ মানে খারাপ ব্যবহারটা কি পেশাগতভাবে। আর পেশাগত আচরণটা কি? কাছাকাছি ২ টাই সুন্দর করে লিখতে হবে। তো একজন পেশাগত আইনজীবী হতে হলে কি যোগ্যতা গুণাবলী থাকতে হবে, ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে গিয়ে উম ৩ এর খ তে বলছে যে বার কাউন্সিলটা কি? অবশ্যই ভেরি গুড। এটা খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। যে বার কাউন্সিল কিভাবে গঠিত হয়? তার কার্যাবলীটা কি? তারপরে যে বার কাউন্সিলের কমিটিতে আ গঠনটা কি? ক্ষমতা কি? কার্যাবলী কি? ঠিক আছে? তারপর হচ্ছে লাস্ট কোয়েশন সেটা হচ্ছে গিয়ে একজন আইনজীবীর কোর্টের প্রতি, তারপর অন্যান্য আইনজীবীদের প্রতি, মক্কেলের প্রতি, জনসাধারণের প্রতি কি কর্তব্য আছে? তো তা বার কাউন্সিলের আলোকে আইনের আলোকে আলোচনা করেন। তো আ প্রথমত আপনি দেখতে পারেন যে একজন আইনজীবী কোর্টের প্রতি দায়িত্ব কি করবে? কোর্টের হচ্ছে গিয়ে তার আদালতের অবশ্যই মর্যাদা রক্ষা করে চলতে হবে। তারপর হচ্ছে সাক্ষীকে এড়িয়ে চলার পরামর্শ না দেওয়া। এটা মানে কি? সাক্ষী যে তথ্য গোপন করবে না। তারপর হচ্ছে তার কাছে যদি কোনো সমন আসে, তো সাক্ষীকে সমনটা আ অস্বীকার না করা। তারপর হচ্ছে গিয়ে কি সাক্ষীকে মানে পালিয়ে যাওয়ার বা কোনো আত্মগোপন করার এগুলো অনুমতি বা এসব পরামর্শ না দেওয়া। বুঝতে পারছেন? এইখানে এইগুলোই আপনারা লিখে দিবেন। তারপর হচ্ছে গিয়ে যে সঠিক ও যথার্থ উদ্ধৃতি প্রদান। আপনি যে সাক্ষ্যটা আ যে বক্তব্যগুলো আপনি পেশ করবেন এগুলোর জন্য কি থাকে যে সঠিক থাকে। বুঝতে পারছেন? তো এগুলি আপনারা লিখে দিবেন। কোনো ভুল তথ্য দিবেন না। বিচারকের সাথে পেশাগত দূরত্ব বজায় রাখা আছে। এটা খুব ইম্পোর্টেন্ট যে বিচারকের প্রতি অস্বাভাবিক আন্তরিকতা, হ্যাঁ? বেশি বন্ধুত্ব না করা, ঘনিষ্ঠতা না করা, কোনো বিশেষ সুবিধা না চাওয়া এগুলো নিষিদ্ধ কিন্তু। তারপর বিচারাধীন মামলায় বিষয়ে ব্যক্তিগত আলোচনা সম্পর্ক অনুযায়ী যে আপনার যে বিষয়ে বিচার চলবে, সে বিষয়ে বিচারকের সাথে আলোচনা করা যাবে না। এটা কিন্তু নিয়ম না। তারপর হচ্ছে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিচারকের পদমর্যাদার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অপরিহার্য। ওকে। সরকারি কৌশলের দায়িত্ব আছে। আসামিকে দোষী সাব্যস্ত করাই নয়, ন্যায় বিচার পাওয়ানো হচ্ছে গিয়া আপনার একজন আপনি অ্যাডভোকেট হিসেবে আপনার প্রধান দায়িত্ব। আচ্ছা ওকে। বিচারাধীন বিষয়ে সংবাদ মাধ্যমের মন্তব্য এড়িয়ে চলা। ওকে। আ বিচার অবস্থায় একজন অ্যাডভোকেটের সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে অনেক রকমের খবর প্রকাশ হতে পারে বা হবে। এগুলো আপনার দেখার বিষয় না। আপনি হচ্ছে গিয়ে আপনার মতো করে যেটা সঠিক অ্যাডভোকেট আ সেই কাজগুলো করা। তারপর হচ্ছে গিয়ে আ বিচারক নিয়োগ বিষয়ে নৈতিক অবস্থান, আদালতে উপস্থিত থাকার দায়িত্ব, হ্যাঁ? যে মামলা চলাকালীন সময়ে অবশ্যই আপনার উপস্থিত থাকতে হবে। অনুপস্থিতির প্রয়োজন হলে তা আগে আপনি জানাতে হবে, অনুমতি নিতে হবে। আচ্ছা ওকে। তারপর হচ্ছে
আ অপ্রয়োজনীয় মতামত প্রদান থেকে বিরত থাকা। অনেকে আছে না মাতব্বরি করে অ্যাডভোকেট সে নিজে একটা আম আ ধারা উল্লেখ করে, আইন উল্লেখ করে। এগুলো আসলে মানে আদালতের আ অবমাননা হয়। ঠিক আছে? বিচারককে আপনি কোনো পরামর্শ দিতে পারবেন না, কিছু করতে পারবেন না। ঠিক আছে? আপনি আপনার মতো আপনার কাছে যে মক্কেলটা আসছে যে আ কি বলে মামলাটা আসছে সে বিষয়ে আপনি শুধুমাত্র আ আপনি কথা বলে যাবেন। ঠিক আছে? তো আইনজীবীর প্রতি একজন আইনজীবীর কর্তব্য কি? ঠিক আছে? তো আইনজীবীর প্রতি আইনজীবীর যদি মিল না থাকে, দূরত্ব যদি বজায় হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। তো পেশার যে আপনার মর্যাদাটা রক্ষা, যে আপনার যে সম্মান আছে, ঠিক আছে? যদি আপনি আইনজীবী আরেকজনকে যদি সম্মান করেন, তাহলে আপনার সম্মান আপনিও পাবেন সম্মান। তারপর হচ্ছে গিয়ে কাজ প্রার্থনার ক্ষেত্রে সীমাবদ্ধতা। কোনো আইনজীবী বিজ্ঞাপন বা অন্য কোনো উপায়ে কাজ পাওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? তো তবে এ বিধান দ্বারা আইনজীবীকে তার ভিজিটিং কার্ড, নেম প্লেট বা ডিরেক্টরিতে পেশাদারি পরিচয় প্রকাশে বাধা দেওয়া হয়নি। ছোট, ছোট আপনি কাগজ, লিফলেট বা ওই যে আ ভিজিটিং কার্ড এগুলো করতে পারবেন। বাট কোনো বিজ্ঞাপন করতে পারবেন না। ঠিক আছে? শর্তগুলো প্রকাশিত তথ্য শুধুমাত্র পেশাগত, শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে প্রমাণিত সরকারি পদসমূহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এবং এটি ব্যক্তিগত বিজ্ঞাপনের আঙ্গিক হবে না। লাইসেন্সবিহীন ব্যক্তির সঙ্গে সম্পর্ক। আচ্ছা, কোনো আইনজীবী কাজ জোগাড়ের জন্য অন্য কাউকে নিয়োগ দিতে পারবে না এবং কাজ পাওয়ার বিনিময়ে কাউকে পারিশ্রমিক দিতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তিনি লাইসেন্সবিহীন ব্যক্তি মানে কোনো দালাল রাখতে পারবেন না আপনার কাজের জন্য। ঠিক আছে? এটাকে দালাল বলা হয়। কারণ হচ্ছে গিয়ে আপনি আপনার আম আইনজীবী হইছেন, আপনার লাইসেন্স আছে। তো আপনার মতো করেই আপনি মক্কেল বা মামলা জোগাড় করবেন। ঠিক আছে? আপনার যখন সিনিয়র হবেন তখন হচ্ছে গিয়ে শিক্ষানবিশ আইনজীবী রাখতে পারবেন। ঠিক আছে? তো এটা বিষয়টা আলাদা। আচ্ছা, প্রতিপক্ষের আইনজীবীর অনুমতি ছাড়া যোগাযোগ নিষেধ। এটা খুব ইম্পোর্টেন্ট বিষয় যে কোনো আইনজীবী সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বা অনুমতি ছাড়া বিতর্কিত বিষয়ের আলোচনা বা অবহিত করবেন না। ওকে। বিচারক বা আদালতের সঙ্গে সম্পর্ক। কিরকম সম্পর্ক রাখা উচিত বলেন তো? হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো সম্পর্ক রাখতে পারবেন না। প্রকাশ্য আদালতের বাইরে প্রতিপক্ষের আইনজীবী অনুপস্থিতিতে কোনো মামলা বা বিবাদ বিষয়ে যুক্তি বা বক্তব্য প্রদান করা যাবে না। এছাড়া লিখিতভাবে বিচারকের কাছে কোনো বক্তব্য পাঠালে তার একটি কপি প্রতিপক্ষকে দিতে হবে। এ বিধান বিচারাধীন নয়, এমন বিষয় বা বিষয়কের মতামতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মক্কেলের দ্বারা অতিরিক্ত আইনজীবী নিয়োগ। মক্কেল যদি একের অধিক আইনজীবী নিয়োগ করতে চান, তা বর্তমান আইনজীবীর প্রতি আস্থাহীনতা নয়। এ বিষয়ে সম্পূর্ণভাবে মক্কেলের ইচ্ছার উপর নির্ভর করবে। তবে প্রথম নিয়োগকৃত আইনজীবীর ফি পরিশোধের আগে অন্য আইনজীবী মামলাটি গ্রহণ করতে পারবে না। ব্যক্তিগত দ্বন্দ্ব এড়িয়ে চলা। কোনো মামলার মক্কেল হোক বা আইনজীবী আ মানে আইনজীবীর সাথে আপনি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব করবেন না। ঠিক আছে? ফি ভাগাভাগি নিয়ে আচ্ছা এটা বলি যে প্রদত্ত আইনি সেবার বিনিময়ে ফি কারো সঙ্গে ভাগাভাগি করা অনুচিত। তবে সহকর্মী আইনজীবীর সঙ্গে কাজের মাত্রা অনুযায়ী চুক্তি মোতাবেক ফি ভাগ করা যাবে। আচ্ছা, অগ্রাধা অগ্রাধিকার বজায় রাখা সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট জেনারেলকে আ আ আ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বার কাউন্সিলের রুল অনুযায়ী সিনিয়র আইনজীবীদের অগ্রাধিকার রক্ষা আইনজীবীদের দায়িত্ব। শ্রদ্ধা ও সহযোগিতা অবশ্যই শ্রদ্ধা ও সহযোগিতা থাকবে। বড় যারা তাদেরকে শ্রদ্ধা করতে হবে। সিনিয়র আর জুনিয়র যারা থাকবে নবীন আইনজীবী তাদেরকে আপনি হচ্ছে গিয়ে সহযোগিতা করতে হবে। একাধিক আইনজীবী নিযুক্ত হলে কর্তৃত্ব, হ্যাঁ? যদি আ কোনো মামলায় একাধিক যদি আইনজীবী হয়ে যায় তো যিনি বড় তাকে প্রায়োরিটি দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে একজন আইনজীবীর সাথে জনসাধারণের প্রতি কর্তব্যটা কি? অবশ্যই জনসাধারণের জনের প্রতি আচরণগুলা হচ্ছে গিয়ে কি যে ভালো থাকতে হবে। ঠিক আছে? মামলা গ্রহণ ও আপিলের সময়ও ভালো আচরণ করতে হবে। তারপরে সদাচরণ সম্মান দিতে হবে। হয়রানিমূলক কোনো মামলা দেওয়ার জন্য আপনি পরামর্শও দিবেন না, এরকম দিবেনও না। কেউ যদি আইসা বলে যে আমি অমুককে মিথ্যা মামলা দিতে চাই, আপনি এই মামলা নিবেন না। তারপর হচ্ছে মক্কেল গ্রহণ ও স্বাধীন সিদ্ধান্ত। আইনজীবী কোনো ব্যক্তিকে তার মক্কেল হিসেবে গ্রহণ করতে বাধ্য নয়। হ্যাঁ? তিনি নিজ দায়িত্বে স্থির করবেন কোন মামলা বা বিষয় তিনি গ্রহণ করবেন এবং কোন মামলা বাদীর বা বিবাদের পক্ষে পরিচালনা করবেন। আর নৈতিক ও আইনি পরামর্শ দিবেন। ঠিক আছে? আর সরকারি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বলি যে আইনজীবী কোনো সরকারি কর্মকর্তা, বোর্ড, কমিটি বা সংস্থার সঙ্গে তার পেশাগত পরিচয় প্রকাশ না করে যোগাযোগ বা হাজিরা দিতে পারবেন না। তিনি অবশ্যই ১ম এ জানাবেন যে
তিনি একটা পক্ষের আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ওকে। পূর্বে সরকারি দায়িত্বে থাকা বিষয় চান। এটা খুব ইম্পোর্টেন্ট দেখেন যে আইনজীবী সেই বিষয়ে নিয়োগ গ্রহণ করাবেন না যেখানে তিনি পূর্বে বিচারিক পদে বা সরকারি চাকুরিতে দায়িত্ব পালন করেছেন। অবসরপ্রাপ্ত আইনজীবীও সেই বিষয়ে যুক্ত হবেন না যেটা তিনি সরকারি পদে থাকাকালীন তদন্ত বা পরিচালনা করেছেন এবং নিয়োগ গ্রহণ শুধুমাত্র সেই বিষয়ে সহায়ক কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। আচ্ছা ওকে। অন্য পেশা বা ব্যবসা। এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আইনজীবী একজন অন্য কোনো ব্যবসা বা পেশা উনি নিযুক্ত হতে পারবেন না বা পরিচালনা করতে পারবেন না। তিনি অন্য কোনো পেশা বা ব্যবসায় সক্রিয় অংশীদার বেতনভোগী কর্মচারী হবেন না। এই গুরুত্বপূর্ণ এখানে ৪ টা প্রশ্ন আছে। আমি একটা আলোচনা করে দিলাম। তো বাকিগুলো আপনারা হচ্ছে গিয়ে শিটটা নিয়ে দেখে নিবেন। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে এই যে WhatsApp নাম্বারটা দেওয়া আছে, এইখানে হচ্ছে গিয়ে আপনারা যোগাযোগ করলে হচ্ছে আপনারা কি পাবেন? আ রেকর্ডেড ড্রাফটিং এর ক্লাসগুলো নিতে পারবেন, নোটসগুলো নিতে পারবেন। আর আপনারা যারা ফাইনাল পরীক্ষার্থী আছেন তাদের জন্য উম খুবই শুভকামনা রইলো। আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনাদের ৩য় পত্রগুলাও রেডি হয়ে যাবে, নিতে পারবেন। আর আপনাদের যে ভাইবা সম্পর্কেও আমরা নোটস রেডি করতেছি। কারণ আপনাদেরই চাহিদা। তো ভাইবা সম্পর্কেও আপনারা নোটস নিতে পারবেন। তো ভাইবা সম্পর্কে টেনশন না করে আপনারা আগে ৩য় পত্র পরীক্ষা দিয়ে, পরীক্ষা শেষ হওয়ার পরে ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভাইভা সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকে। ভাইভা হচ্ছে আপনাদের নিজ কলেজে হবে এবং সেটার আ নোটিশটা আগে দিয়ে দিবে। ভাইবার সময়ও কিন্তু আপনাদের বিভিন্ন কলেজে বিভিন্ন ফি দেওয়া লাগে। এটা দিতে হয়, কিছু করার নাই। এইটাই সিস্টেম। ঠিক আছে? তো এইটাও আপনারা দিবেন। হয়তো প্রশ্ন করতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করবেন, আগে উত্তর দিয়ে দিচ্ছি যে, ভাইবার সময় ফি দিতে হয় কেন? এই সেই বোর্ডে কি আগে নিছে নাকি না? এটা কলেজ থেকে নেয়, এটা দিতে হবে। আর ভাইবার কিছু ড্রেস মেইনটেইন করতে হয়। সেইটা হচ্ছে গিয়ে হ্যাঁ, ড্রেস কোড মানতে হয়। এটা হচ্ছে গিয়ে সম্পর্কেও আপনারা নোটস আমাদের যে রেডি হবে সেখানে পাবেন। তো ধন্যবাদ রেজোলিউশন স্টাডির সাথে থাকার জন্য। মেম্বারশিপ যারা আছেন তাদের জন্য অনেক শুভকামনা রইলো। আপনারা নিয়মিত ক্লাস করবেন। নতুন যারা আছেন তারা আমাদের ক্লাসে অন্তর্ভুক্ত হবেন এবং নতুন যারা ইতিমধ্যে আছেন আপনাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলোতেও আপনারা নিয়মিত থাকবেন আশা করি। আ ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি ছিলাম রায়হান আহমেদ রাজ। আশা করি সবাই আমার ক্লাসটা উপভোগ করেছেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।